মর্নিং, নমস্কার, সালাম, সত শ্রী আকাল। তো আমি আজকে নিয়ে এসেছি কালকে যেটা সিটেট এক্সাম হয়েছিল। আমি আগের ভিডিওতে মর্নিং শিফটের যেটা পেপার 2 এক্সাম হয়েছিল ইউপি লেভেল, এইটার বেঙ্গলি পেপার 1টা আমি কালকে রাত্রে আপলোড করেছি। আপনারা যদি এখনও দেখেননি এইটা দেখে নেবেন, আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর এখন আমি আপলোড করতে যাচ্ছি যেটা কালকে ইভিনিং শিফটে হয়েছিল, সেইটা পেপার 1 বেঙ্গলি। যারা এলপি লেভেল 1 to 5 দিয়েছেন তারা পুরোপুরি 30 কোয়েশন দেখতে পারবেন, আর 100% অথেন্টিকেশনের সহিত থাকবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে অথেন্টিক ভিডিও দেওয়া হয়। আর আপনারা জিটিপিজিটির যারা এক্সাম দিচ্ছেন বা আসাম পুলিশের যারা এক্সাম দিচ্ছেন তারা আমার চ্যানেল থেকে জিকের কোয়েশন পেয়ে যাবেন, বা ইম্পর্ট্যান্ট যে কোয়েশন আসবে এবং আনসার কি তো পাবেনই। তো বেশি কথা না বলে এখন আমি স্টার্ট করছি যে যারা যারা পেপার 1 দিয়েছেন, এইটা হচ্ছে পেপার 1। পেপার 1 বলতে কি ক্লাস 1 to 5 বেঙ্গলি আনসার কি। আর আমি যেটা সেট নিচ্ছি এইটা সেট হচ্ছে কে সেট। আপনাদের যদি অন্য কোনো সেটও থাকে তাহলে কিন্তু মিলবে, খালি জাস্ট আপনাদের আনসারের নাম্বারটা মিলবে না, কিন্তু আপনারা আনসার মিলিয়ে নিতে পারবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের 30-র মধ্যে কত মার্ক পেয়েছেন। তো প্রথম যেটা এইটা হচ্ছে একটা প্যাসেজ দিয়েছে গদ্যাংশ থেকে 91 থেকে 99 পর্যন্ত। তো আমি এই প্যাসেজটা পড়ে সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্টলি কোয়েশনে চলে আসছি। কি বলেছে? নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়? অপশন কি দিয়েছে? পরাগস্থলী, পরাগ সংযোগ, পরাগ কেশর না পরাগত। আপনারা যদি এই প্যাসেজটা পড়েন তাহলে দেখবেন যে পরাগত যেটা শব্দ আছে এইটা কিন্তু ফুলের সাথে সম্পর্কিত নয়। পুঞ্জাক্ষী এর অর্থ কি? ক্ষুদ্র অক্ষির সমষ্টি, বৃহৎ অক্ষিদ্বয় না ক্ষুদ্র অক্ষিদ্বয় না বৃহৎ অক্ষির সমষ্টি। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ক্ষুদ্র অক্ষির সমষ্টি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? প্রজাপতির চোখ দেহের কোন অংশে অবস্থিত? পেটের তলদেশে, শুঁড়ের ডগায়, মাথার উপর না বুকের মাঝখানে? মনে রাখবেন, প্রজাপতির চোখ দেহের শুঁড়ের ডগায় অবস্থিত। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? প্রজাপতি কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে? রঙিন ডানার রকমারি নকশা না মধু শোষণকারী না ফসল অনিষ্টকারী না পরাগ সংযোগকারী? তো মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে পরাগ সংযোগকারী। যেটা এইটা কিন্তু প্রজাপতির কোনো রূপটি উদ্ভিদের জগতের কোনো উপকারে আসে। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, নিচের বিবৃতি দুটি পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচিত করুন। বিবৃতি 1 কি দিয়েছে দেখুন, এই আঁশগুলো রঙিন আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এত বাহার। বিবৃতি খ কি দিয়েছে, প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। তো 1 নম্বর অপশন দিয়েছে সরল বাক্য, আর 2 নম্বর যেটা এটা যৌগিক বাক্য। 2 নম্বর দিয়েছে ক এবং খ দুটিই যৌগিক বাক্য। 3 নম্বর দিয়েছে ক এবং খ দুটিই সরল বাক্য। আর 4 নম্বর দিয়েছে ক হচ্ছে যৌগিক বাক্য আর খ হচ্ছে, আমরা এইটা পড়লেই বুঝতে পারছি যে ক হচ্ছে যৌগিক বাক্য আর খ হচ্ছে সরল বাক্য। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কি কাজে লাগে? খাবার সংগ্রহ করতে, রেশম তৈরি করতে, ফুলে ফুলে উড়ে বেড়াতে না শত্রুর হাত থেকে রক্ষা পেতে? এইটার কিন্তু কারেক্ট আনসার শত্রুর হাত থেকে রক্ষা পেতে প্রজাপতির রঙিন বাহারি পাখনা কাজে লাগে। নেক্সট কোয়েশনে, দীপু প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করলো, সে কিভাবে দেখলো? মনোযোগীভাবে, আলতোভাবে, আবসাভাবে না অমনোযোগীভাবে? মনে রাখবেন দীপু যেটা প্রজাপতির এইটা কিন্তু মনোযোগীভাবে দেখছে, মনোযোগীভাবে। তো আমরা 98 কোয়েশন কি দিয়েছে, নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে?
এইটা কিন্তু দেখবেন 9, যদি আপনারা 9টা দেখেন না তাহলে কিন্তু আনসার ভুল করে দেবেন। অপশন কি দিয়েছে? প্রজাপতির ডানার নিচের দিকটি বাহারি নয়, প্রজাপতির দেহের 3টি ভাগ, খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে, না প্রজাপতি শুঁয়োপোকা রূপটি কৃষকের জন্য ক্ষতিকারক। তো এইটা কিন্তু প্রযোজ্য নয়, আপনারা যদি প্যাসেজ পড়েন দেখবেন খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে, এইটা কিন্তু প্রযোজ্য নয়। তো আমরা নেক্সট কোয়েশনে, ডানা তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলি কিসের সাথে তুলনা করা হয়েছে? নৌকার পালের সাথে, ফুলের সাথে, পাতার সাথে, চিত্রিত নকশার সাথে। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে নৌকার পালের সাথে প্রজাপতির ডানাগুলির তুলনা করা হয়েছে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। এইটা একটা কবিতা দিয়েছে যেটা 100 থেকে 105 পর্যন্ত আপনাদের আনসার করে। এই কবিতাটা আর আমি পরে সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্ট কোয়েশনেই চলে আসছি। কবিতাটির মূল বিষয় কি? স্বদেশ প্রত্যাবর্তনজনিত মানসিক যন্ত্রণা, প্রবাসবাসের মানসিক যন্ত্রণা, স্বদেশবাসের মানসিক যন্ত্রণা, না প্রবাস ত্যাগজনিত মানসিক যন্ত্রণা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে প্রবাসবাসের মানসিক যন্ত্রণা। নিচের কোনটি বসুন্ধরা সমার্থক শব্দ নয়? বসুন্ধরা সমার্থক কোনটি শব্দ নয় নিচের? এইটা আপনাকে বলতে বলেছি। বিশ্ব, পৃথিবী, ভূতল, বসুধা। মনে রাখবেন বিশ্ব, পৃথিবী, বসুধা এইটা সমার্থক, কিন্তু ভূতল বসুন্ধরা সমার্থক শব্দ নয়। তো আমরা 102 কোয়েশনে চলে আসছি। কি বলেছে? কবি কি চাইছেন? প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠেছে, স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে, না স্বসাগরা ধরিত্রীতে খ্যাত হতে, না বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যাপ্ত করতে। এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে স্বদেশের এক টুকরা ভালোবাসা এবং আকাশ পেতে চেতে কবি চাইছেন। তো নেক্সট কোয়েশনে চলে আসছি 103। সংজ্ঞা শব্দটির দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? কথিত, বিশেষ্যবাচক শব্দের ব্যাখ্যা, বিশেষণবাচক শব্দের ব্যাখ্যা, না চৈতন্য। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে চৈতন্য। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন। কবির মানসিক যন্ত্রণার কারণ হিসাবে নিচের কোনটি সঠিক নয়? প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি, দীর্ঘদিন আপনজনের অদর্শন, প্রবাসের প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি, স্বদেশ। দেখুন এই 3টি কিন্তু নেগেটিভ দিয়েছে, কিন্তু এই কবিতা থেকে যেটা কারণ নয় বোঝাচ্ছে এইটা হচ্ছে প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি। নেক্সট প্যাসেজের লাস্ট কোয়েশন দিয়েছে কি? পরবাস কি পদ? অব্যয়, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া। পরবাস হচ্ছে বিশেষ্য। পরবাস কি? পরবাস হচ্ছে বিশেষ্য। তো আমাদের প্যাসেজ চ্যাপ্টারটা কমপ্লিট হলো, 15টা কোয়েশন। এখন আমরা পেডাগজি চলে আসছি। 106 থেকে 120 পর্যন্ত থাকছে পেডাগজি। 106 নম্বর কোয়েশন কি দিয়েছে? কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল? 1 নম্বর কি দিয়েছে? প্রথম ও দ্বিতীয় ভাষার প্রাথমিক আন্তর্ব্যক্তিক দক্ষতা, না দ্বিতীয় ভাষার বোধ পরীক্ষণ এবং উৎপাদন, না প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা, না দ্বিতীয় ভাষার পঠন এবং লিখন। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। 3 নম্বর যেটা অপশন, এইটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তো নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন। নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কিত ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? 1 নম্বর কি দিয়েছে? একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। 2 নম্বর, ভাষার লিখিত সাহিত্য রয়েছে, উপভাষা কেবল মৌখিক সাহিত্যের উপর নির্ভরশীল। ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক, ভৌগোলিকগত দিক থেকে এক। আর 4 নম্বর দিয়েছে ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। এইটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন। বীরা একটি 7 মাসের শিশু, সে এখন ব্যঞ্জন এবং স্বরমিশ্রিত ধ্বনি তৈরি করে, নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করে? 1 নম্বর কি দিয়েছে? ভাষাতাত্ত্বিক বাচন ক্রিয়ার দ্বারা, মানে লিঙ্গুইস্টিক স্পিচ। বাদরটা দিয়েছে স্বনিম, মানে ফনিমস।
3 নম্বর দিয়েছে বক বক করে, বক বক মানে ব ব ব ব ক ক ক ক এইরকম বাচ্চারা যে করে এইটা হচ্ছে বক বক। আর ব্যাবলিং না কলার অফ করে মানে কুইং। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বক বক করে, মানে যেটাকে আমরা ব্যাবলিং বলি, এইটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 108-এর 3। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? 1 নম্বর কি দিয়েছে, পৃথক অক্ষরগুলির শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। 2 নম্বর, প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিকে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। 3 নম্বর, শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগতি সৃষ্টি করে যা অক্ষরগুলি করতে অসমর্থ হয়, না শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয়। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। তাহলে 109 নম্বর কোয়েশনের কারেক্ট আনসার হয়ে যাবে 1 নম্বরটা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। উৎপাদনমূলক শব্দ তালিকা কি, মানে প্রোডাক্টিভ ভোকাবুলারি কি? 1 নম্বর, যে শব্দগুলি কাটকের কাছে নতুন। 2 নম্বর, যে শব্দগুলি আমরা শুনেই চিনতে পারি। 3 নম্বর, যে শব্দগুলি আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি। আর 4 নম্বর হচ্ছে যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। এইটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। তো 111 নম্বর কোয়েশন, একটি সমবাসী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স এর উচ্চারণ পৃথক। এটা কিসের উদাহরণ? 1 নম্বর দিয়েছে একটি সামাজিক মনোবৈজ্ঞানিক বৈচিত্র্য, না একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য, না একটি প্রয়োগমুখী বৈচিত্র্য, না একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য, মানে 2 নম্বর অপশন হয়ে যাবে আপনাদের কারেক্ট আনসার। তো আমরা 112 নম্বর কোয়েশনে চলে আসি। কি বলেছে, পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলোকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করো। 112 নম্বর কোয়েশনের ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করো। 112 নম্বরের কিন্তু আনসার হয়ে যাবে 3 নম্বরটা। আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত। এইটাই কিন্তু ভ্রান্ত মন্তব্য। তো নেক্সট কোয়েশনে আমরা চলে আসছি 113 নম্বর। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যে 1 নম্বর দিয়েছে সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসাবে পড়ে। আমরা কি সব শিশুরাই হিন্দি পড়ে নাকি? নেক্সট দিয়েছে সব শিশুরাই তাদের বিদ্যালয়ে কাজ শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের মাধ্যমে। এইটাই কিন্তু কারেক্ট আনসার হবে যে সব শিশুরা, আপনারা যারাই বড় হয়েছেন সবে কিন্তু প্রথম যে শুরু করেন মাতৃভাষা বা গৃহ ভাষার মাধ্যমে। নেক্সট কি দিয়েছে, নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা যায়নি, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা যায়নি। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কিভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শিখে। এইটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। তো নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, 115 দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? 1 নম্বর দিয়েছে ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেওয়া। 2 নম্বর, প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মের তুলনা করা। 3 নম্বর, দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মগুলির শিখন এবং অভ্যাস। আর 4 নম্বর হচ্ছে দ্বিতীয় ভাষার প্রত্যক্ষভাবে সংযোগস্থান এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 4 নম্বরটা, দ্বিতীয় ভাষার প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। তো নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন, যখন শিশুরা তার চারিপাশের বস্তু ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? অনুসন্ধানমূলক, না কল্পনাপ্রবণ, না নিয়মিত, না তথ্যবহুল? মনে রাখবেন এইটা অনুসন্ধানমূলক, ইংলিশে হবে হিউরিস্টিক মেথড যেটা আমরা বলি। তো আমরা নেক্সট কোয়েশনে 117 কোয়েশন কি দিয়েছে, একজন শিক্ষিকা তাঁর দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তরে ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞেস করলেন। এটা কিসের উদাহরণ? 1 নম্বর দিয়েছে অধিসংখ্যা বিজ্ঞান, মানে
2 নম্বর দিয়েছে অধিজ্ঞানাত্মক না রূপক না অধিবাসিকতা। এটা হচ্ছে অধিজ্ঞানাত্মক মানে মেটা কগনিশন। তো 118 কোয়েশন কি দিয়েছে, নিচের কোনটি প্রদত্ত ক্রাসেনের তথ্য প্রযুক্তির কোনটি বাইগটস্কির জেটপিডির সাথে সদৃশ? অপশন কি দিয়েছে, পরিবর্তনমূলক পরিশ্রুত তথ্য প্রকল্প মানে এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস, না তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প ইনপুট হাইপোথেসিস, না নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প যেটাকে বলে মনিটর হাইপোথেসিস, না সহজাত ক্রমভিত্তিক তথ্য প্রকল্প যেটাকে বলে ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প যেটাকে বলে ইনপুট হাইপোথেসিস। এইটা কিন্তু জেটপিসির সঙ্গে সম্পর্কিত। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি 119। নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসাবে বিবেচিত নয়? এখন পর্যন্ত পঠিত পাঠের মনোযোগ সংযোগীকরণ, না স্বতন্ত্র অক্ষর বর্ণের উপর গুরুত্ব প্রদান, না পরবর্তী বিষয়ের অনুমান করা, না ঘটনা এবং ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে স্বতন্ত্র অক্ষর বর্ণের উপর গুরুত্ব প্রদান। তো আমরা পেডাগজির লাস্ট কোয়েশনে চলে আসছি। কি বলেছে, মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যের জন্যই সেই বস্তুগুলির সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়? অপশন কি দিয়েছে, বিচক্ষণতা মানে ডিসক্রিটনেস, না স্থানচ্যুতি মানে ডিসপ্লেসমেন্ট, না অনিয়ন্ত্রণমূলক যেটাকে বলে আরবিট্রেরিনেস, না 4 নম্বর গঠনমূলক নির্ভরশীলতা মানে স্ট্রাকচার ডিপেন্ডেন্স। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 120-র ডিসপ্লেসমেন্ট যেটাকে বলে হয় স্থানচ্যুতি। তো আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি আপনাদের আনসারকে খুব কম সময়ের মধ্যে 30 কোয়েশনটা আপনাদেরকে সলভ করে দিয়েছি। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের মার্ক কত হয়। যদি আপনারা 22+ পান তাহলে কিন্তু গুড স্কোর, আর যদি নাও পান তাহলেও এমন প্রবলেম নেই, কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের মার্ক কত হয়েছে। আর আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, তো নোটিফিকেশন যাবে, আপনারা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবেন, আপনাদের লাভবান হবে। তো থ্যাংক ইউ সো মাচ।